আজ দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। আজ প্রথম পর্ব। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 1863 সালের 19শে জুলাই নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন নাট্যকার, কবি, গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। 1884 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। গীতিকার হিসেবে সুপ্রসিদ্ধ দ্বিজেন্দ্রলাল 500টির বেশি গান রচনা করেন। ইতিহাস পুরাণের প্রতি প্রবল আকর্ষণ ছিল তাঁর। তাঁর রচিত নাটকগুলির মধ্যে শাহজাহান, মেবার পতন, চন্দ্রগুপ্ত, রানা প্রতাপ, তারাবাই, দুর্গাদাস উল্লেখযোগ্য। 1913 সালের 17ই মে মাত্র 49 বছর বয়সে দ্বিজেন্দ্রলাল রায় পরলোক গমন করেন। শুরু হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের জীবন বৃত্তান্ত ইতিহাসে বিশেষ কিছুই পাওয়া যায় না। পুরাণ মতে তিনি মহাপদ্মের শূদ্রাণী, পত্নী গর্ভজাত, পুত্র ও নন্দের বৈমাত্রেয় ভাই। তিনি বাহুবলে নন্দকে সিংহাসনোচ্যুত করে মগধের রাজা হন এবং মন্ত্রী চাণক্যের সাহায্যে ভারতে একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন। সেলুকাসের সঙ্গে তাঁর যুদ্ধ এবং সেলুকাসের কন্যার সঙ্গে তাঁর বিবাহ, দুই ব্যাপারের উল্লেখ মাত্র পুরাণে নেই। গ্রিক ইতিহাস পাঠে আমরা এ ঘটনা জানতে পারি। দুটি একসঙ্গে পড়লে বোঝা যায় যে চন্দ্রগুপ্তকে তাঁর বৈমাত্রেয় ভাই নন্দ নির্বাসিত করেছিলেন। সেকেন্দার শাহর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। তিনি পার্বত্য সেনার সাহায্যে নন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেন। চাণক্যর সাহায্যে আসমুদ্র ভারত অধিকার করেন এবং সেলুকাস তাঁর সাম্রাজ্য আক্রমণ করতে তিনি সেলুকাসকে পরাজিত করে তাঁর কন্যাকে বিয়ে করেন। এই বৃত্তান্ত নিয়েই বর্তমান এই নাটক রচিত হয়েছে। ইতিহাস থেকে বিশেষ কোনো সাহায্য লেখক পাননি। লেখক নিজেই বলেছেন, এই নাটকে কল্পনার উপরেই বেশি নির্ভর করা হয়েছে। শুরু হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। আজ প্রথম পর্ব। সিন্ধু নদের তীর। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূরে গ্রিক জাহাজ শ্রেণী ভেসে চলেছে। নদী তীরে শিবিরের সামনে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সূর্যের দিকে চেয়েছিলেন। হেলেন সেলুকাসের হাত ধরে তার পাশে দাঁড়িয়ে আছে। সূর্যরশ্মি তার মুখের উপর এসে পড়ছিল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এই আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। সত্য সম্রাট। কোথাও দেখি তালবন গর্বভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বটের স্নেহছায়া চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্তার সাহস। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? কি সম্রাট? আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম। ভাবলাম, এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। সম্রাট মহানুভব। মহানুভব। তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে,
আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসিনি। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি, দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছে। অর্ধেক এশিয়া ম্যাসিডনের বিজয় বাহিনীর বীর পদে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল ও দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি। এমন সময় চন্দ্রগুপ্তকে ধরে এনে অ্যান্টিগন্স তাঁদের সামনে এসে দাঁড়াল। কি সংবাদ অ্যান্টিগন্স? এ কে? গুপ্তচর সম্রাট। সে কি? গুপ্তচর? আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনের শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম পত্রখানি, দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক? সত্য বলো, বলো কি লিখছিলে? আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসবধি কাল ধরে শিখছিলাম। কার কাছে? এই সেনাপতির কাছে। সত্য সেলুকাস? সত্য। তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। কি অভিপ্রায়? সেকেন্ডার সঙ্গে যুদ্ধ করবার জন্য নয়। তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে, নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুলরবি পুরুকে পরাজিত করেছেন। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা গ্রহণ করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার ঋতরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। আমি এরূপ বুঝিনি। যুবকের চেহারা, কথাবার্তা আমার মিষ্ট লাগত। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝিনি যে বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতক? এই যুবক। না এই যুবক না তুমি? অ্যান্টিগন্স। অ্যান্টিগন্স ক্ষিপ্রতার সঙ্গে তরবারি বের করে সেলুকাসের শির লক্ষ্য করে আঘাত করতে লাগলেন। ততোধিক ক্ষিপ্র হাতে চন্দ্রগুপ্ত নিজের তরবারি বের করে সে আঘাত থেকে নিজেকে রক্ষা করতেন। অ্যান্টিগন্স তাঁকে ছেড়ে চন্দ্রগুপ্তকে আক্রমণ করতেন। নিরস্ত হও। সেই মুহূর্তেই অ্যান্টিগন্সের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হল। অ্যান্টিগন্স, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় আমি নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক সম্রাট, তোমায় যদি বন্দী করি? কি অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছ, এই অপরাধে। এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্ডার বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ভীত। সেকেন্ডার এত কাপুরুষ তা ভাবিনি। সেলুকাস, বন্দী করো। সম্রাট, আমায় বধ না করে বন্দী করতে পারবেন না। চমৎকার! যাও বীর, তোমায় বন্দী করব না। আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হৃত রাজ্য উদ্ধার করবে। তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি। ভোরবেলা শ্মশানের এক প্রান্তে চাণক্য একা দাঁড়িয়েছিলেন।
ওই জলার উপরে একটা ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পচা হাড়ের দুর্গন্ধে বাতাসের যেন নিজের নিঃশ্বাস আটকে আসছে। ঘেউ কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ করছে। প্রভাতের সর্বাঙ্গে ঘা পুঁজ পড়ছে। হে সুন্দরী, বিভৎসতা, তুমি এত সুন্দরী, তাই আমি গ্রাম পরিত্যাগ করে নিত্য প্রত্যুষে তোমার কদর্যতায় স্নান করতে আসি। হে সুন্দরী, আমায় সংসার হতে আরো দূরে টেনে নিয়ে যাও, যত দূরে পারো। নরকে হয় তাও ভালো, শুধু সংসার থেকে যত দূরে হয়। নমস্কার। কে তুমি? আমি মহারাজ নন্দের মন্ত্রী কাত্যায়ন। মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়াও। কেন? আমি কি অপরাধ করেছি? না না না, তুমি অপরাধ করবে কেন? তুমি কোনো অপরাধ করনি, রাজা কোনো অপরাধ করেনি, ঈশ্বর কোনো অপরাধ করেনি। যত অপরাধ আমার, মহারাজ আমার ব্রহ্মোত্তর বাজেয়াপ্ত করলেন, সে অপরাধ আমার। ঈশ্বর আমার গৃহ শূন্য করে আমার গৃহলক্ষ্মীকে কেড়ে সবলে ছিনিয়ে নিলেন, আমার অপরাধ। দস্যু আমার কন্যা অপহরণ করল, সেও আমার অপরাধ। আমায় দিন দরিদ্র পেয়ে এই কুশাঙ্কুরও আজ মাথা চাড়া দিয়ে উঠেছে। কেমন আর বেঁধবে পায়ে? বেঁধো। চাণক্য, আমি আজ তোমার কাছে এসেছি। কেন মন্ত্রী মহাশয়? আমার তো আর কিছুই নেই। ওই কুঁড়েখানি আছে, শূন্য কুঁড়ে ঘর। দাও দাও, পুড়িয়ে দিয়ে যাও। ওহ, ব্রাহ্মণের সে প্রতাপ আজ যদি থাকতো। শুধু কি তুমি দুঃখ পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার 7-7টা পুত্রকে চক্ষুর সম্মুখে অনাহারে মরে যেতে দেখেছি। সে কি? তবু তুমি তার মন্ত্রী? হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য আমি বেঁচে রইলাম, অনাহারে মরলাম না। প্রতিশোধ নেবার জন্য মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও। সেই ব্রাহ্মণের লুপ্ত তেজ এসো আমরা পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী আছি, তুমি হও রাজার পুরোহিত। আজ আমরা 2 ব্রাহ্মণ মিলিত হই, আমাদের প্রতি অন্যায়ের প্রতিশোধ নেই। যতদিন ভারত ততদিন ব্রাহ্মণ ব্রাহ্মণ। এসো তো ভাই। উত্তম, আমি পৌরোহিত্য স্বীকার করলাম। যখন তোমার আজ্ঞা মন্ত্রী, জানি সব যাবে। এই অবিশ্বাসী বৌদ্ধ যুগ ধরে ফেলেছে, ব্রাহ্মণের স্বার্থ জচ্চুরি ধাপ্পাবাজি ধরে ফেলেছে, গলা টিপে ধরেছে। ওই ওই বন্যা আসছে, যাবে। ব্রাহ্মণের প্রভুত্ব যেতে বসেছে, যাবে। রক্ষা করতে পারবো না, তবু প্রলয়ের পূর্বে এই কলির ব্রাহ্মণ একবার দ্বাদশ সূর্যের মতো আকাশ পুড়িয়ে দিয়ে চলে যাবে। চলো চলো, যাচ্ছি। তখন রাত্রি। মহারাজ নন্দের প্রমোদ উদ্যানে মহারাজ নন্দ, পারিষদ দল ও নর্তকীদের নাচ গান চলছিল। এমন সময় চাণক্য সেখানে এলেন। মহারাজ। কে তুমি? আমি ব্রাহ্মণ। তুমি এখানে এ সময় কিসের জন্য? মহারাজ, আমি তোমার মাতামহের শ্রাদ্ধের পৌরোহিত্য করতে এসেছিলাম, যেচে আসিনি। তোমাকেই বা কে যেচে আনতে গিয়েছিল ঠাকুর? তোমার মন্ত্রী। মন্ত্রী ডেকে এনেছে, তার কাছে যাও। তোমার শ্যালক আমার অপমান করেছে। অপমান করেছে তাই হয়েছে কি ঠাকুর? মগধের মহারাজের শ্যালক।
আমায় তুমি সহজ লোক ঠাউরাও। আমি মহারাজের শ্যালক, মহারাজের বাপ আমার বাপের বেহাই, মহারাজ আমার ভগ্নিপতি, মহারাজের ছেলে আমার ভাগিনেও। তুমি আমায় সহজ লোক ঠাউরাও ঠাকুর। যাও এখান থেকে, এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি। না, তা শুনবে কেন? ব্রাহ্মণ আজ আর সে ব্রাহ্মণ নেই। তাই এখন ক্ষত্রিয় অনায়াসে তার সম্পত্তি লুণ্ঠন করে, নির্ভয়ে তার উপরে চোখ রাঙায়। সে তেজ যদি ব্রাহ্মণের থাকতো তো তাকে তোমার সম্মুখে রোষ রক্তে দেখে তুমি ওইখানে সিংহাসন শুদ্ধ মাটির নিচে বসে যেতে। কিন্তু সে প্রতাপ একেবারে লুপ্ত হয়নি যেন। দেখি ব্রাহ্মণের প্রতাপটা একবার, আর তুমি মহারাজের শ্যালকের প্রতাপটা কিরকম দেখো। দেখবে মহারাজ, তুমিও দেখবে যদি এর প্রতিবিধান না করো। কি, তুমি ওইখানে দাঁড়িয়ে আমার উপর চোখ রাঙাবে? ভিক্ষুক, বেরো এখান থেকে। কলির ব্রাহ্মণ, কান পেতে শোন। ক্ষত্রিয় ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যাও এখান থেকে। তথাপি ঝড় উঠছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না, তবু সব স্থির। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমরা কি এখানে এক উন্মাদের প্রলাপ শুনতে এসেছি? বাচাল, একে বার করে দাও। বেরিয়ে যা, বেরিয়ে যা ভিক্ষুক। কি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তবে যাবার আগে বলে যাই মহারাজ নন্দ, তবে একবার এই কলিযুগেই এই বিশীর্ণ ধ্বংসাবশেষ ব্রাহ্মণের প্রতাপ দেখবে। এই নন্দবংশ ধ্বংস না করি তো আমি 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 জনকের সন্তান নই। তোমার রক্তে রঞ্জিত হস্তে এই শিখা বাঁধব, এই প্রতিজ্ঞা করে গেলাম। মনে থাকে জানো মহারাজ, আর ভবিষ্যৎবাণী করে যাই। একদিন এই ভিক্ষুকের পদতলে তোমার জানু পেতে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আমি তখন সে ভিক্ষা দেব না। দেখবে দেখবে, আবার দেখবে এই ব্রাহ্মণের তপস্যার শক্তি। কে হয়েছিল কি? হবে আবার কি, অপগণ্ড জানোয়ারটা পুরোহিতগিরি করতে এসেছিল। এদিকে এদিকে আমি পুরোহিত এনেছি, ওকে উঠতে বললাম, উঠবে না। তখন আমি গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমার অপরাধের মধ্যে এই। তুমি ব্রাহ্মণকে গলা ধাক্কা দিতে গেলে কেন? আমি মহারাজের শ্যালক। ঠিক তখনই মুরাকে সঙ্গে নিয়ে কাত্যায়ন সেখানে প্রবেশ করলেন। এ আবার কি? ও, তা এখানে কেন? মহারাজ যে আজ্ঞা করলেন অবিলম্বে। তাই বলে এখানে প্রমোদোদ্যানে? একটা তো ভদ্রতা আছে। তোমার মুখে এ কথা শুনে প্রীত হলাম বৎস। প্রীত হবার মতো কোনো কাজ করবার জন্য তোমায় এখানে নিয়ে আসতে বলিনি। কিন্তু রাজকার্য এখানে কেন মন্ত্রী? তুমি বড় অবিবেচক। আজ্ঞা হয়তো আবার রেখে আসি। বলুন মহারাজ, এঁকে গিয়ে রেখে আসি? না, যখন এনেছো। শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে। আছে? কোথায় সে? কোথায় কোথায় সে? তাই জানবার জন্য তোমায় ডেকেছি। সে কোথায় তুমি জানো? আমি জানি না বৎস। তুমি জানো, বলো সে কোথায়, না হলে। আমায় বধ করবে? করো, কিন্তু এখন নয়। আমি মরবার আগে একবার চন্দ্রগুপ্তকে দেখতে চাই। একবার, একবার, শুধু একবার। না, তোমায় বধ করব না। এত তাড়াতাড়ি শেষ করলে চলবে না। তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেব। অনাহারের জ্বালায় তিলে তিলে দগ্ধ করব। না না, এত নিষ্ঠুর তুমি হবে না। আমি তোমার মা। হ্যাঁ, শূদ্রানী মা বটে। পিতার দাসী হয়ে স্পর্ধা যে মহারাজের মা হতে চাও। না, আমি মহারাজের মা হতে চাই না। মহারাজ, তুমি চিরদিন মহারাজ হয়ে থাকো। আমার চন্দ্রগুপ্ত ভিক্ষুক হোক।
শুধু সে বেঁচে থাকুক। আমি শুধু তাকে একবার দেখতে চাই। চন্দ্রগুপ্ত কোথায় এখনো বলো, তুমি জানো? যদি জানতামও তবু বলতাম না। ভাবো কি মহারাজ নন্দ, যে মা নিজের প্রাণ রক্ষার জন্য তার ছেলেকে বাঘের মুখে ছেড়ে দেবে? আরে মুড়ো, মা চিনলি নে? বলবে না বটে, আমি শুনেছি সে আমার বিপক্ষে বিদ্রোহের সূচনা করছে, সৈন্য সংগ্রহ করছে। ভগবান, এই কথা সত্য হোক। চন্দ্রগুপ্ত যেন তার মাতার অপমানের প্রতিশোধ নেয়। নিয়ে যাও কারাগারে। এসো এসো বাছাধন। বাচাল তার চুলের মুঠি ধরে টান মারল। হেসে উঠল পারিষদ বর্গ, সঙ্গে সঙ্গে নন্দ হেসে উঠলেন। এত দূর? মহারাজ নন্দ, তোমার মাতার এই অপমান তুমি উপভোগ করছো? তুমিও হাসছো? না, আমি তোমার মাতা নই। আমি তোমার স্তন্য দিইনি। কোন রাক্ষসী তোমার রক্ত খাইয়ে মানুষ করেছে। নইলে ক্ষত্রিয় মহারাজ তুমি না? আজ যদি ক্ষত্রিয়ের এই আচরণ হয়, তবে আমি যেন জন্ম জন্ম শূদ্রাণী হয়েই জন্মগ্রহণ করি। মহারাজ নন্দ, আমি তোমার মাতা নই, কিন্তু আমি নারী, দীনা, দুর্বলা, নিঃসহায়া নারী। নারীর লাঞ্ছনা, দুর্বলের প্রতি অত্যাচার নারী সইতে পারে, কিন্তু ধর্ম সয় না যেন। এসো, এখানে আমরা ধর্মের কাহিনী শুনতে আসিনি। এসো। এই বলে বাচাল তার গলা টিপে ধরল। এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়, নইলে। এই রকম এক বেদনাদায়ক মুহূর্তে মুক্ত তরবারি হাতে চন্দ্রগুপ্ত তীব্র বেগে সামনে এসে দাঁড়াল। চন্দ্রগুপ্ত তোমার সামনে। অধম! মা, তোমার এই অপমান চন্দ্রগুপ্ত জীবিত থাকতে মা আমার, বৎস আমার, ভীরু, পাষণ্ড, কাপুরুষ এর প্রতিফল পাবে। এসো মা। মলয় রাজ্যে চন্দ্রকেতুর প্রাসাদ। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চন্দ্রকেতু চন্দ্রগুপ্তকে বললেন, এ গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু। মহারাজ, আমায় বিশ্বাস করুন, মহারাজের জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে। আমি এই অশিক্ষিত সৈন্য গ্রিক প্রথায় শিক্ষিত করে তুলব। এই পার্বত্য সাহস গলিয়ে বিজ্ঞানের কারখানায় পিটিয়ে এমন করে গড়ে তুলব, যার কাছে মগত্য ছাড় সমস্ত ভারতবর্ষ মাথা হেট করবে। কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি কূট, অতি বুদ্ধিমান। জানি চন্দ্রকেতু, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী কাত্যায়ন আছেন, আর আমি তাকে পাঠিয়েছি কৌশলী বিচক্ষণ চাণক্যকে ডেকে আনবার জন্য। এ চাণক্যকে? শুনেছি তিনি একজন অতি বুদ্ধিমান বিচক্ষণ ব্রাহ্মণ। নন্দের প্রতি তার ক্রোধ অনেক দিন থেকে ধোয়াচ্ছিল, এখন বাতাস পেয়ে জ্বলে উঠেছে। তিনি নাকি জাদু জানেন। কিরকম? তিনি শুনেছি বাতাসের সঙ্গে কথা কন, অগ্নির সঙ্গে মন্ত্রণা করেন। তার ক্রুদ্ধ দৃষ্টিতে তৃণ জ্বলে উঠে ভস্ম হয়ে যায়। তিনি একাকী থাকেন, তার বন্ধু জগতে কেউ নেই। এরূপ লোক কিন্তু ভয়ানক। এখন ভয়ানক লোকই চাই চন্দ্রকেতু। তোমার উপর নির্ভর করতে পারি? মহারাজ, আমি আপনাকে যখন একবার মগধের ন্যায্য মহারাজা বলে ডেকেছি, যখন একবার ভাই বলে আলিঙ্গন করেছি, তখন মহারাজ রাজভক্ত চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত জানবেন। ভাই, তবে আর কোনো চিন্তা নেই। আসছি মা। চলো চন্দ্রকেতু, মাতার আশীর্বাদ গ্রহণ করি। মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি। যখন নন্দ আমায় শূদ্রাণী মা বলে সম্বোধন করল,
তখন আমার মনে হলো বৎস যে অগ্নির লেলিহান শিখার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তারপর যখন তার আজ্ঞায় বাচাল আমার কেশ আকর্ষণ করল। মা, যদি জয় সম্বন্ধে কোনো সন্দেহ ছিল আর তার রেখা মাত্র নেই। অবলার উপর অত্যাচারে একটা জাতি উচ্ছন্নে যায়। নন্দবংশ তো ছাড়, আমি এর যোগ্য প্রতিশোধ নেব। সেই আশায় জীবন ধারণ করে রইলাম। শূদ্রাণী শূদ্র মানুষ নয়? তার কি ক্ষত্রিয়ের মতো হাত পা নেই, মস্তিষ্ক নেই, হৃদয় নেই? এত ঘৃণা! উত্তম, দেখব একবার শূদ্রের শক্তি, দেখাবো যে সেও মানুষ। কে? আমি কাত্যায়ন। কই চাণক্য কই? আসছেন, পূজা সাঙ্গ করে আসছেন। কিরকম দেখলেন? মথিত সমুদ্রের মতো, জানি না গরল ওঠে কি অমৃত ওঠে। তাঁর চেহারাটা এবার কিন্তু আমার বড় ভালো লাগলো না। কেন? আমি এ সংবাদ দেওয়া মাত্র তাঁর গম্ভীর মুখখানি সহসা প্রত্যুষের মতো দীপ্ত হয়ে উঠল, আবার তৎক্ষণাৎ গোধূলির মতো ম্লান হয়ে গেল। শীর্ণ দেহখানি প্রদীপ শিখার মতো কেঁপে আবার স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওষ্ঠপ্রান্তে এক ব্যঙ্গ হাস্য জেগে উঠে ধীরে ধীরে নিভে গেল। শেষে এক অদ্ভুত মূর্তি, ওষ্ঠাধার সম্বন্ধ, মুখ পাংশু, ললাটে গভীর রেখা, কৃষ্ণপাঙ্গ চক্ষু দুটির তীক্ষ্ণ স্থির দৃষ্টি দূর শূন্যে চেয়ে রইল। অদ্ভুত! কখন আসবেন? ওই যে একে, ওই চাণক্য পণ্ডিত। ইনি? চাণক্য এসে দাঁড়াতেই চন্দ্রগুপ্ত ও চাণক্য দুজনে দুজনের সামনে দাঁড়িয়ে পরস্পরকে নিরীক্ষণ করতে লাগলেন। শেষে চন্দ্রগুপ্ত নতজানু হয়ে প্রণাম করলেন। তুমি চন্দ্রগুপ্ত? আপনার দাস। হ্যাঁ, তুমি পারবে যদি আপনার কৃপা থাকে। আমি কি? কেউ না, তুমি একাই পারবে। আমি কে? দীন ব্রাহ্মণ, অতি দীন। দীন ব্রাহ্মণ? আজ ব্রাহ্মণের মতো দিন কে? তার সাপে সগর বংশ ভস্ম হওয়া দূরে থাকুক, প্রদীপটি পর্যন্ত জ্বলে না। তার উপবীত আজ ভিক্ষুকের চিহ্ন। তাকে ক্ষত্রিয় আজ পদাঘাত করে চলে যায়। সে কি শুনেছি চাণক্য পণ্ডিত বিচক্ষণ, বিদ্বান, কূট না? ঠিক শুনেছিলে। কেবল একটা কথা শোনোনি যে তার হৃদয় নেই। এ বক্ষ, এই যে এ বক্ষ, এই বক্ষে হাত দিয়ে দেখো দেখো দেখো। কি দেখছো? কি দেখছো? ক্ষীণ রক্তস্রোত বইছে। কিসের স্রোত? রক্তস্রোত। মূর্খ! রক্ত নেই, এ দেহে রক্ত নেই। এ হিমানি প্রবাহ, রক্ত যা ছিল জমাট হয়ে গিয়েছে। গুরুদেব, আমি সব শুনেছি। আমায় শুধু আজ্ঞা দিন, আমায় শুধু আশীর্বাদ করুন। আমায় শুধু বলুন, চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও, আর কিছু চাই না। আর সব আমি করব। পারবে? পারব গুরুদেব, আমি পারব। শুধু আপনি আমায় এই মহাযজ্ঞের পুরোহিত হন, আপনি আমায় এই ব্রতে দীক্ষিত করুন। উত্তম, তবে পা ছুঁয়ে শপথ করো যে এই ব্রাহ্মণের আদেশ তুমি সর্বদা পালন করবে। শপথ করছি গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। হ্যাঁ, তুমি পারবে। তোমার মুখ, তোমার দৃষ্টি, তোমার ভঙ্গিমা সমস্বরে বলছে তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব। তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধীশ্বর করব। সমস্ত ভারতবর্ষ জ্বলে উঠবে। চন্দ্রগুপ্ত! গুরুদেব। ঊর্ধ্বে চাও দেখি। কি দেখছো? আকাশ। কি বর্ণ? পাংশু রক্তবর্ণ। কি বুঝছ? ঝড় উঠবে।
ঠিক, ঝড় উঠবে। আর সম্মুখে ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ না? না। অন্ধ, সেখানেও একটা ঝড় উঠবে। কপিলের অভিশাপ নয়, বিশ্বামিত্রের তপবল নয়, পরশুরামের শৌর্য নয়, বামনের ছলনা নয়, এ ব্রাহ্মণের বুদ্ধি আর শূদ্রের নিষ্ঠা, ব্রাহ্মণের তেজ আর শূদ্রের শক্তি, স্বর্গ মর্ত একসঙ্গে। আর ভয় নাই, ভয় নাই চন্দ্রগুপ্ত। আমি আমার চক্ষের সামনে কি দেখছি জানো? কি গুরুদেব? এই প্রধূমিতা, প্রজ্জ্বলিতা, প্রবাহিত রক্ত স্রোতস্বতী ভৈরবী ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্কারা, পুষ্পজ্জলা, সঙ্গীত মুখরা, হাস্যময়ী জননী, জলধি হতে জলধি পর্যন্ত বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য। সে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত এই দীন দরিদ্র ব্রাহ্মণ চাণক্য। তখন সন্ধ্যা আগত প্রায়। হিরাটের প্রাসাদ। সেলুকাস ও হেলেন কথা বলছিলেন। হেলেন, বীরবর সেকেন্দার শাহর মৃত্যু হয়েছে। সে কি, কি করে জানলেন? সূর্য অস্ত গেলে পৃথিবী জানতে পারে না। তারপর? তারপর আবার কি? তিনি আমায় এশিয়ার সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গিয়েছেন। এক মহতী আকাঙ্ক্ষার তাড়নায় অর্ধেক এশিয়া জয় করে পরে নিজের দেশেও মরতে পারলেন না। হেলেন, সেকেন্দার শাহ যা সাধন করতে ব্যর্থকাম হয়েছিলেন, আমি তা সম্পূর্ণ করব। কি? ভারতবর্ষ জয়। তাতে কি লাভ হবে? কীর্তি। না, অকীর্তি। আশ্চর্য পুরুষের উচ্চাসা কিছুতেই পূর্ণ হয় না। আশ্চর্য পুরুষের জিঘাংসা মানুষ যেন বন্য শিকার, বধ করতেই হবে। তবু মানুষ মানুষের মাংস খায় না। খায় না কেন বাবা? ভালো লাগে না? প্রথা নেই। সৃষ্টি করুন না, নাম থেকে যাবে। বাবা, আপনারা পুরুষ জাতি এত রক্ত পিপাসু, হৃদয়ের মধ্যে কি আর কোনো প্রবৃত্তি নেই? কি প্রবৃত্তি? দুঃখীর দুঃখ দূর করা, রোগীর সেবা করা, ক্ষুধার্তকে খেতে দেওয়া, অজ্ঞানকে জ্ঞান দেওয়া, এ সব কি কিছুই নেই? কেবল স্বার্থের প্রসার, বেদনার বৃদ্ধি, অত্যাচার, অবিচার, পীড়ন। ডেমোস্থেনিস বলেছেন, বিজিগিষা মানুষের এক মহৎ প্রবৃত্তি। কোথাও তিনি এ কথা বলেননি। নিয়ে আসছে ডেমোস্থেনিস। না না, নিয়ে আসতে হবে না। তুমি ডেমোস্থেনিসও পড়েছ? পড়েছি। তুমি অত পড়ো কেন? পড়ে পড়ে তোমার মৌলিকত্ব নষ্ট করছো। বাবা, আমি এখন একবার সৈন্যাধ্যক্ষের শিবিরে যাব। তুমি ঘুমোগে যাও। রাত্রে যাচ্ছি বাবা। আমি আর এখন খুকিটি নই যে সন্ধ্যা হতে না হতেই ধাত্রী এসে আমায় ঘুম পাড়াবে। কিন্তু তুমি অত্যন্ত রাত্রি জেগে পড়ো। পড়ে পড়ে তোমার রং মলিন হয়ে যাচ্ছে। অত পড়ো না। আচ্ছা বাবা, এখন থেকে একটু মৌলিক হব। সেলুকাস চলে গেলেন। হেলেন একটা বই নিয়ে হাঁটতে হাঁটতে পড়তে লাগলেন। তারপর বই রেখে বাইরে তাকিয়ে দেখলেন সিন্ধু নদের তীরে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে। আজ সিন্ধু নদতীরে সেদিনকার সেই গরিমাময় সূর্যাস্ত মনে পড়ে। কোথায় সেই রবি করজ্জ্বল ভারত? কোথায় এই কুজ্ঝটিকাবৃত আফগানিস্তান? সেই মগধের রাজপুত্র। আমি সংস্কৃত শিখব। শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা, কবিত্ব, জ্ঞানের খনি। কে? ও, অ্যান্টিগন্স। হ্যাঁ, আমি হেলেন। পিতা গৃহে নাই জানি। তবে তুমি এখানে অকস্মাৎ? আমার আগমন কি তোমার কাছে এতই অপ্রীতিকর? আমি তা বলিনি। কি কপট জাতি! হ্যাঁ,
মনের কথা এখনো এতদিনেও জানতে পারলাম না। আমি তো তা বলিনি। হ্যাঁ, কি সুন্দর উত্তর। বলিনি বটে, কিন্তু আমার আগমন প্রীতিকর কি অপ্রীতিকর তা বলতে কি কোনো বাধা আছে? বলে লাভ কি? লোকসানি বাকি বলে তোমার লাভ না থাকতে পারে, শুনে আমার লাভ আছে। কি লাভ? লাভ এই যে ওই উত্তরের উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। শোনো হেলেন, আমি এই শেষবারের মতো জিজ্ঞাসা করতে এসেছি। কি? আমি অশ্রু জলে জানু পেতে ভিক্ষা চেয়েছি, পাইনি। ক্রোধ কম্পিত স্বরে দাবি করেছি, পাইনি। আজ সহজ সরল শুষ্ক ভাষায় একবার জিজ্ঞাসা করতে এসেছি। এর মধ্যে ক্রোধ নেই, কাকুতি নেই। তুমি আমায় বিবাহ করবে কি না? আমার পিতার স্কন্ধের উপর যে খড়গ তোলে তাকে আমি বিবাহ করতে পারি না। সেই এক কথা। তিনি আমার জন্ম নিয়ে ব্যঙ্গ করেছিলেন। সেই ব্যঙ্গের জ্বালায় আমি ক্ষিপ্ত হয়ে তার উপর খড়গ তুলেছিলাম। আমায় ক্ষমা করো হেলেন। যদি বা ক্ষমা করতে পারি, বিবাহ করতে পারি না। কেন? রাজকন্যা কোনো প্রজার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। এত গর্ব? না, আমি এ কথা প্রত্যাহার করছি। তার পরিবর্তে এই কথা বললেই যথেষ্ট হবে বোধহয় যে কোনো কুমারী বিবাহ সম্বন্ধে তার মতামতের কোনো কারণ ব্যক্ত করতে বাধ্য নয়। আমি কারণ চাই না, আমি উত্তর চাই। তুমি আমায় বিবাহ করবে কি না? এ কি হঠাৎ এত রুক্ষ স্বর? উত্তর চাই, বিবাহ করবে কি না? বলো বলো বলো। অ্যান্টিগন্স, হাত ছাড়ো কাপুরুষ! গ্রীক তুমি। আমি প্রণয়ী, সহজ সরল উত্তর দাও, বিবাহ করবে কি না? তোমাকে বিবাহ করাচ্ছে এক দুর্গন্ধ গলিত কুষ্ঠরোগীকে বিবাহ করতে প্রস্তুত আছি। অধম, চলে যাও এখান থেকে। আমার নাম ধরে ডাকবার তোমার কোনো অধিকার নেই। একজন সামান্য সৈন্য যাকে ইচ্ছা করলে কীটের মতো চরণে দলিত করতে পারি, করি না, কারণ সে অতি অধম। সে এশিয়ার সম্রাট সেলুকাসের কন্যার অঙ্গ স্পর্শ করে, এত দুর্স্পর্ধা। উত্তম, এর উত্তর আর একদিন দেব, দেখি চাকা ঘোরে কি না। এই বলে অ্যান্টিগন্স চলে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন যে তার সামনে সেলুকাস দাঁড়িয়ে আছেন। হেলেন, পিতা, আপনার কন্যার গায়ে হাত দেয় এমন পরপর কাপুরুষ গ্রীক আপনার সেনাপতি। সে কি? সত্য কথা অ্যান্টিগন্স? সত্য কথা, আমার অপরাধ হয়েছে। অ্যান্টিগন্স, সেকেন্দার আজ্ঞায় তুমি নির্বাসিত হয়েছিলে। আমি তা সত্ত্বেও তোমাকে আমার সৈন্যাধ্যক্ষ করেছিলাম। তার এই প্রতিদান। সৈনিক, বন্দি করো। সৈনিকরা অ্যান্টিগন্সকে বন্দি করল। সেলুকাস বললেন, তোমার শাস্তি মৃত্যু। নিয়ে যাও বদ্ধভূমিতে এই মুহূর্তে। সৈনিকরা অ্যান্টিগন্সকে নিয়ে যেতে উদ্যত হলে হেলেন সৈনিকদের বললেন, দাঁড়াও পিতা, এবার একে ছেড়ে দিন। না, এত দূর স্পর্ধা। পদচ্যুত করুন। সে শাস্তি যথেষ্ট নয়। রাজ্য থেকে নির্বাসিত করুন। মৃত্যুদণ্ড দেবেন না। না হেলেন, অসম্ভব। অ্যান্টিগন্স বীর, তিনি অপরাধ স্বীকার করছেন। এইবার, এই শেষবার তাকে ক্ষমা করুন, তাকে নির্বাসিত করুন। না 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 না, আমি সেলুকাসের ক্ষমার প্রার্থী নই। সেলুকাস, আমার অপরাধ হয়েছে, স্বীকার করছি। অপরাধের দণ্ড দাও। আমি তোমার মার্জনা চাই না। আমি চাচ্ছি বাবা। না হেলেন। বাবা। আচ্ছা, এবার তোমায় মার্জনা করলাম অ্যান্টিগন্স।
যাও, কিন্তু আমার সাম্রাজ্যে আর যদি কখনো পদার্পণ করো তো তোমার শাস্তি মৃত্যু। মুক্ত করো। জানি বাবা, আপনি মুক্ত করে দেবেন। তোর যুক্ত করের কাছে যে সকল যুক্তি হার মানে হেলেন, আমার বুড়ো বয়সের মা হয়ে খুব হুকুমটা চালিয়ে নিলি। যা হোক, এ বিষয়ে থেমিস্টক্লিস কি বলেন বাবা? কিছু বলেন না, তুমি অত্যন্ত অবাধ্য। যাও। যুদ্ধক্ষেত্রে চাণক্যের শিবির। মুরা আর চাণক্য কথা বলছিল। কাল যুদ্ধ। কাল যুদ্ধ। চন্দ্রগুপ্ত আক্রমণ করবে? হ্যাঁ মুরা, তা তো সমস্ত দিনে 100 বার বলেছি। আবার সেই এক কথা এত রাত্রে জিজ্ঞাসা করতে এসেছ কেন? স্থির হতে পারছি না গুরুদেব। গুরুদেব, গুরুদেব, এই যুদ্ধে কাজ নেই। মুরা, চন্দ্রগুপ্ত আমার পুত্র, আর নন্দ সেও আমার পুত্র। চন্দ্রগুপ্ত আর নন্দ এক বৃন্তে দুটি ফুল। আমার হৃদয় আকাশের সূর্যচন্দ্র। তাদের সংঘাতে যে আকাশ চূর্ণ হয়ে যাবে। না গুরুদেব, না, কাজ নেই। চন্দ্রগুপ্ত আমার পথের ভিখারি হোক, বিবাদে কাজ নেই। নারী, সম্মুখে কালের সংহার মূর্তি। দেখছ না আকাশ কি স্থির? রুদ্ধশ্বাসে সে যেন এক ঝটিকার অপেক্ষা করছে। সব প্রস্তুত। এখন নারীর কাকুতি শোনবার সময় নয়। শিবিরে যাও। নারীর আকুতি? এতই অবজ্ঞেয় নারী? গুরুদেব, আপনি কি বুঝবেন এ বক্ষে কি ঝড় বইছে? আমি কতখানি সহ্য করছি, তা আপনি কি করে বুঝবেন গুরুদেব? আর তুমি কি বুঝবে নারী? লুপ্ত গৌরবের দিন মহিমা, যার রুদ্ধ আবেগ কারাগারের লৌহ দ্বারে মাথা খোঁড়ে নিজেই রক্তাক্ত হয়ে ভুলুণ্ঠিত হয়। যাও যাও যাও, বিরক্ত করো না। শিবিরে যাও, এ যুদ্ধ অনিবার্য। কিন্তু গুরুদেব। যাও। হে অদৃশ্য মহাশক্তি, কি মধুর পুতিগন্ধময় ভাগাড়ের মাঝখান দিয়ে আমায় হাত ধরে নিয়ে চলেছ। বলিহারি, উফ, বাহিরে শিশির বিন্দুগুলো জ্বলছে দেখো, যেন এক একটা স্ফুলিঙ্গ। আকাশ দাউ দাউ করে পুড়ে যাচ্ছে, আর আমি এই অগ্নির প্রদাহে গা ঢেলে দিয়েছি। পুড়ে যাচ্ছি না, শুদ্ধ ব্রহ্ম তেজে বোধ হয়। না 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 না, এই কলি যুগেও একবার ব্রাহ্মণের প্রতাপ দেখাতে হবে, হবে না? কে? কাত্যায়ন? হ্যাঁ, আমি চাণক্য। এত রাত্রে? সংবাদ আছে। কি? নন্দের বৃদ্ধ মন্ত্রী এসেছিলেন। এসেছিলেন নাকি? তারপর? তিনি সন্ধির কথা বললেন। কি বললেন? অনেক বাজে কথার পর তিনি বললেন, এই ভাইয়ে ভাইয়ে বিবাদ কেন? রাজ্য সমান ভাগ করে নিলেই তো হয়। নন্দ অবোধ ছোট ভাই, যা করে ফেলেছে বড় ভাইয়ের কাছে তার কি মার্জনা নেই? বটে বটে, চন্দ্রগুপ্ত সেখানে ছিল। ছিল। বিচক্ষণ এই মন্ত্রী। আচ্ছা, চন্দ্রগুপ্ত কিছু বলেছিল? না। তুমি কিছু বলেছিলে? আমি বলেছিলাম যে তোমার পরামর্শ নিয়ে তারপরে বলে পাঠাবো। তাকে আমার কাছে নিয়ে এলে না কেন? তিনি স্বীকৃত হলেন না। খাসা চাল চেলেছ, পরাজয় অনিবার্য দেখেও। তুমি কি বলো? কিছু না,
মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশয়েৎ। কিন্তু আমি তোমার মিত্র। কিন্তু পণ্ডিত চাণক্য বলেন ন মিত্রেপতি বিশ্বসেত। তোমাকে এখনো বলবার সময় হয়নি, তবে সন্ধি হবে না। কেন? তুমি এখন শিবিরে যাও। আমি একবার প্রেয়সীর সঙ্গে পরামর্শ করতে চাই। প্রেয়সীকে জানো না? আমার একজন গণিকা আছে। তোমার গণিকা? তুমি নন্দের এই মন্ত্রীকে জানো? জানি বই কি। শৈশবে তিনি আর আমি একত্র শাস্ত্র পাঠ করেছিলাম। মনোবিজ্ঞানে তার অসীম মেধা ছিল। তিনি কেবল দিবারাত্র সাংখ্য পড়তেন। আর তুমি বুঝি পানিনি মুখস্থ করতে? কি তুমি হাসছো যে? পানিনি ব্যাকরণের এক একটি সূত্র, এক একটি গূঢ় তত্ত্বকথা। এই ধরো। হ্যাঁ, পানিনি। এই মাটি করেছে। থামো থামো থামো। পানিনি শুনবার আমার অবকাশ নেই, ব্যাকরণে হবে না। পানিনিকে তুমি তুচ্ছ করছো। তুমি জানো যে নন্দ তোমায় কারারুদ্ধ করেছিলেন কেন? তা আমি এখন কতক বুঝতে পারছি। কেন? তোমার এই পানিনির জ্বালায়। তুমি বসে বসে পানিনি আওড়াচ্ছই তো আওড়াচ্ছই। রাজ্যে মড়ক এলো পানিনি, যুদ্ধ হলো পানিনি, অতিবৃষ্টি হলো পানিনি, অনাবৃষ্টি পানিনি, মহারানীর সঙ্গে মহারাজের কলহ পানিনি। আমি শুনেছি রাজা নন্দ শেষে তোমার পানিনির জ্বালায় অস্থির। অস্থির কি রকম? শুনেছি যে তোমার পানিনির জ্বালায় রাজার শেষে শূল বেদনা ধরল, মাথা ঘুরতে শুরু করল। তিনি শেষে নিরুপায় হয়ে তোমায় কারারুদ্ধ করতে বাধ্য হলেন। পানিনি ওই ভুল করেছিলেন। কি ভুল? অত বড় একখানা ব্যাকরণ লেখা যা কোনো ভদ্রলোকে মুখস্থ করতে পারে না। দুঃখের বিষয়, তুমি কিছুই জানো না। পানিনির সূত্রগুলি চমৎকার। তুমি শিবিরে যাও, দেখো চন্দ্রকেতু কোথায়। চন্দ্রগুপ্তের শিবিরে? বেশ সোজা কথা। তোমার পানিনির কোন সূত্রে কথা বের করে দিতে পারত? হ্যাঁ, পানিনি অমন তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাননি। যাও যাও, একবার চন্দ্রকেতুকে আমার শিবিরে পাঠিয়ে দাও। দিচ্ছি। কিন্তু পানিনি? আবার পানিনি? যুদ্ধক্ষেত্রে এসে দুপুর রাত্রে পানিনি শুনবার সময় নয়। তাকে পাঠিয়ে দাও, বিশেষ দরকার। পানিনির সূত্র কিন্তু? নরকে যাক পানিনি ও তার সূত্র। যাও। পানিনি শুধু ব্যাকরণ, লোকের এই বিশ্বাস। মূর্খ জগৎ। পানিনির মধ্যে বেদান্ত সার। যাও কত্তয়ন, খেপিও না, যাও বলছে। যাচ্ছি। কিন্তু তুমি পানিনির অপমান করলে। হ্যাঁ, নেহাতি গো বেচারি। কেবল প্রবৃত্তির উপর কাজ করে যায়, কিছু বোঝে না। নন্দের মন্ত্রী একটা চাল চেলেছে না? পরাজয় অনিবার্য দেখে খাসা চাল, নইলে আর কি চাল চালবে? আমি লক্ষ্য করেছি, তুমিও জানো দেখছি। ঠিক ঝোপ বুঝে কোপ মেরেছে। কিন্তু মন্ত্রী চাণক্যের সঙ্গে পারবে না। তুমি আমায় কিঞ্চিত সতর্ক করে দিলে এই মাত্র। জয়স্তু, তোমায় একবার ডেকে পাঠিয়েছিলাম। আজ্ঞা করুন। কাল যুদ্ধ। যুদ্ধে আমাদের জয় নিশ্চিত, যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো। যদি প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করি, এ কথা আপনি কেন বলছেন গুরুদেব? আমায় অবিশ্বাস করেন? না। তবে? চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বিশ্বাস করি না। সে কি গুরুদেব? আমি লক্ষ্য করেছি যে উচ্চাসার চেয়ে বলবতী একটা প্রবৃত্তি তার পিছনে উঁকি মারছে। তার শৌর্য দুর্জয়,
যদি এই প্রবৃত্তির সঙ্গে তার সংঘাত না হয়, সাবধান। কি আজ্ঞা করেন? কাল যুদ্ধ। সে পর্যন্ত তুমি সর্বদা তার পার্শ্বে থেকে তাকে ব্যাপৃত রাখবে, একাকী থাকতে দেবে না। হ্যাঁ, আর যুদ্ধের সময় তার পার্শ্ব ত্যাগ করো না। যে আজ্ঞা। আমি আর মুরা ওই পর্বতের নিচে সেতু পার্শ্বে তোমাদের বিজয় বার্তার প্রতীক্ষা করব। যে আজ্ঞা। যাও। আর দেখো। বলুন গুরুদেব। চন্দ্রগুপ্ত ঘুমিয়েছে? হ্যাঁ গুরুদেব। একবার না না না, থাক, জাগিও না, ঘুমোক। তবে মুরাকে না না, আজ রাত্রে কোনো প্রয়োজন নাই। কাল প্রত্যুষে উঠবে, চন্দ্রগুপ্তকে ওঠাবে, মুরা জাগ্রত হবার পূর্বে যুদ্ধযাত্রা করবে তুমি আর চন্দ্রগুপ্ত। যে আজ্ঞা। যাও। হিরাটের প্রাসাদ। সকালবেলা আন্টিগন্স ও বন্দি অবস্থায় সেলুকাস দাঁড়িয়ে আছে। দুজন প্রহরী তাঁদের আলাদা করে দিল। প্রহরী তাঁদের কিছুটা দূরে নিয়ে গিয়ে দাঁড়ালো। আন্টিগন্স সিংহাসন থেকে লাফিয়ে পড়লেন, বললেন, সেলুকাস, তুমি আজ আমার বন্দী। জানি আন্টিগন্স। আজ তোমার সে দম্ভ কোথায় সম্রাট? দম্ভ কখনো করিনি। যুদ্ধ জয় পরাজয় আছেই, অনেক যুদ্ধে জয়ী হয়েছি। আজ তোমার হস্তে পরাজিত হয়েছি। আবার যদি যুদ্ধ হয়। আর যুদ্ধ হবে না সেলুকাস, এই শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? তুমি আমায় হত্যা করবে? না 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 না, আমি তোমায় হত্যা করব না। বারবার সে কথা উচ্চারণ করছো কেন আন্টিগন্স? আমরা যুদ্ধের পর শত্রুকে চিরান্ধ কারাগৃহে আজীবন বন্ধ করে রাখি, কিন্তু হত্যা করি না। তোমায় সেই চিরান্ধকার কারাগারে রেখে দেব, হত্যা করব না। ভয় নেই সেলুকাস। না আন্টিগন্স, বরং আমায় একেবারে হত্যা করো, তিলে তিলে বধ করো না। না, আমরা যে সভ্য গ্রীক, তোমায় আজীবন বন্দি করে রাখব। আজীবন আজীবন। এমন কক্ষে বন্ধ করব, এমন কক্ষে বন্ধ করে রাখবো যেখানে সূর্যের আলোক ভয়ে প্রবেশ করে না, বাতাস প্রত্যাহত হয়ে ফিরে আসে। হত্যা করব না সেলুকাস। আমি শৈশবে পিতৃহীন, দাক্ষিণ্যের দ্বারে ভিক্ষুক করে ঈশ্বর আমায় বিশ্বে ছেড়ে দিয়েছিলেন। দারিদ্র্যের কঠোর বাধা ঠেলে নিজের শৌর্য ও দক্ষতায় সৈন্যাধ্যক্ষ হয়েছিলাম। সে কি আমার লজ্জার কথা? আমি তা কখনো বলিনি। না না, তথাপি সংসারের এরূপ অবিচার যে আমার পিতাকে, আমি তার সংবাদ তাকে দিতে পারিনি বলে সে আমাকে জারজ বলে। জারজ, ঘৃণা করে দূরে দূরে রাখে। আমার পিতাকে তা আমি জানি না, কিন্তু বোধহয় তোমারই মতো তার মানুষেরই চেহারা ছিল। জারজ, আমার জন্মের জন্য আমি দায়ী নই, আমার কাজের জন্য আমি দায়ী। আমাকে 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 কখনো একটা নীচ কাজ করতে দেখেছো? না। তবে এখন আর তোমার প্রশংসার মূল্য কি? এখন তোমাকে অধম টিয়া পাখির মতো যা বলাবো তাই বলবে। এই যে সেলুকাসের কন্যা। এই যে বাবা, 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 বাবা। হেলেন, কন্যা আমার। সাদর সম্ভাষণ শেষ হয়েছে সম্রাট, না হয়ে তাকে শেষ করে নাও। আমি অপেক্ষা করছি। এত নিষ্ঠুর আমি নই। এই তোমাদের শেষ সাক্ষাৎ। শেষ সাক্ষাৎ?
হ্যাঁ রাজকন্যা, তোমার পিতাকে দণ্ড দিয়েছি আজীবন চিরান্ধ কারাগারে বাস। যে আজ্ঞা বিচারকর্তা। তোমার কিছু বলবার আছে? আমার কিছু না। বীরের প্রতি বীরের আচরণ বীরের বিচার্য, বন্দির প্রতি জয়ীর ব্যবহার জয়ীর অভিরুচি। আমার কি অনধিকার চর্চা আমি করি না। এইমাত্র সেলুকাস, তোমার কন্যা অতি পিতৃভক্ত দেখতে পাচ্ছি। আন্টিগোন্স, তোমার রাজ্য সম্বন্ধে তুমি কথা বলো। পিতার প্রতি কন্যা স্নেহ কন্যার বিচার্য, তোমার নয়। এখনো গর্ব? জানি আন্টিগোন্স, তুমি আমায় এখানে কেন এনেছ, কিন্তু এ বামনের চাঁদে হাত পাবে না। জান পিতা, আপনি বীর। যদি বীরের প্রতি বীরের এই যোগ্য ব্যবহার হয়, যান আপনি অন্ধকার কারাগৃহে, আমিও যাই। আমাদের এই জন্মের মতো বিচ্ছেদ। পিতা, বিদায় দিন। এ কি বাবা, মাথা নিচু করে রইলেন যে? হেলেন, না, তাই হোক। পিতা, এ বিচ্ছেদে আমাদের দুজনের দুঃখ সমান। আপনিও চোখে যে অন্ধকার দেখবেন, আমিও চোখে সেই অন্ধকার দেখব। আপনিও পুরুষের মতো সহ্য করুন, আমিও নারীর মতো সহ্য করব। কিসের ভয়? এই আন্টিকন্স আমাদের উপর চোখ রাঙাবে। হেলেন, কেন আমার প্রতি বিরূপ হচ্ছ? আমায় বিবাহ করো, আমি তোমার পিতার কৃতদাস হয়ে থাকব, তাকে আবার এই সিংহাসনে বসাবো। হেলেন, 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 প্রসন্ন হও। এই সিংহাসন ছেড়ে দিচ্ছি। মূর্খ, প্রলোভন দেখিয়ে নারীর হৃদয় জয় করতে চাও? নারীর ধর্ম প্রভাত সূর্যের চেয়েও যা ভাস্বর, মৃত্যুর চেয়েও যা প্রবল, মাতা স্নেহের চেয়েও যা পবিত্র, সেই নারীর ধর্ম তোমার ওই ধুলি মুষ্টি দিয়ে ক্রয় করতে চাও? স্পর্ধা বটে। যাও, আমি তোমাকে ঘৃণা করি। উত্তম। সেলুকাস, আর আমার অপরাধ নেই। প্রহরী, দুজনকে অন্ধকূপে নিক্ষেপ করো, নিয়ে যাও। প্রহরীরা বন্দি দুজনকে নিয়ে দাঁড়িয়ে পড়ল। বিদায় দিন বাবা। হেলেন, এ কি বাবা, আপনার চোখে জল? বীর আপনি? না হেলেন, তা হবে না। তার চেয়ে আমি নরকে যেতে প্রস্তুত। কন্যা মূল্যে মুক্তি ক্রয় করব না। গ্রেক আমি, এ ক্ষণিক দৌর্বল্য। চলো কারাগারে প্রহরী, যেখানে ইচ্ছা নিয়ে চলো। বিদায় দাও কন্যা। হেলেন, হেলেন। দাঁড়াও সেলুকাস, মুক্ত তুমি। আমি জারজ হলেও আমি গ্রিক, মহত্ব বুঝি। এ শুদ্ধ, এ শুধু সুন্দর নয়, স্বর্গীয়। ফিডিয়াস এর চেয়ে সুন্দর কিছু কখনো কল্পনা করতে পারেননি। আমি কঠোর, কিন্তু এই অপূর্ব দৃশ্যে আমারও চোখে জল এসেছে। মহিমময় হেলেন, আমি তোমার যোগ্য নই। সেলুকাস, এ সিংহাসন তোমার। এই যুদ্ধের ফলাফল জানবার জন্য আমি অধীর হচ্ছি। দূর থেকে কেবল যুদ্ধের কোলাহলই শুনছি, অথচ যুদ্ধ পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। কেন এত যুদ্ধতৃষ্ণা রাজকুমারী? আমি তাকে দেখাতে চাই যে আমি তার অযোগ্য নই। কার? চন্দ্রগুপ্তের। মরেছ? কেন? চন্দ্রগুপ্তকে ভালোবেসেছ? ভালোবেসেছি কিনা তা জানি না, তবে জাগ্রতে নিদ্রায় তিনি আমার ধ্যান। আমি কাল রাত্রিতে কি স্বপ্ন দেখছিলাম জানো? না। স্বপ্ন দেখছিলাম যেন আমি ক্রমাগত আকাশে উঠে যাচ্ছি, আর পদতলে কেবল দুইটি মাত্র জিনিস দেখতে পাচ্ছি, পৃথিবী আর চন্দ্রগুপ্ত।
পরে আরো উঠে যাচ্ছি, আরো উঠে যাচ্ছি। পৃথিবী ক্রমে ক্রমে ছোট হয়ে গেল, গেলে আর তাকে দেখা গেল না। কিন্তু চন্দ্রগুপ্ত সূর্যের মতো জ্বলতে লাগলো। বলেছি তো মরেছ। কিসে? ওই রোগে। কি রোগে? ভালোবাসায়। তবে যে বললে রোগে? ওই তো রোগ। তবে ওই রোগেই যেন আমি মরি, তার চেয়ে সুখ মৃত্যু আমি চাই না। কি দাদা, যুদ্ধের সংবাদ? আমার অশ্ব হত হয়েছে, অন্য অশ্ব চাই। যুদ্ধের সংবাদ কি? আমাদের পরাজয়। পরাজয়? চন্দ্রগুপ্ত কোথায় দাদা? বিপন্ন, আমি তার সাহায্যে যাচ্ছি। দাঁড়াও, আমিও যাব। আমারও অশ্ব প্রস্তুত করতে বলো। উত্তম। যাও, তোমরা শিবির রক্ষা করো। ভগবান, যদি সুযোগ পেয়েছি যেন কৃতকার্য হই। এই বর দাও, তিনি বিপন্ন, আমি যেন তার প্রাণ রক্ষা করতে পারি। ছায়া, অশ্ব প্রস্তুত। চলো দাদা। মহেশ্বরী যে শক্তি বলে তুমি দানব জয় করেছিলে, সেই শক্তির এক কোণা দাও মা। চলো দাদা। শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত। আজ শুনলেন প্রথম পর্ব।